সব গ্রহ কিন্তু সব রকমের ফল সবাইকে দেয় না। লগ্নে যে গ্রহ থাকে তা মানুষকে সাধারণত স্বাস্থ্য দিয়ে থাকে। যেহেতু এখানে মঙ্গল রয়েছে, তার মানে জাতিকাকে মঙ্গলই স্বাস্থ্য প্রদান করবে। কিন্তু মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি অর্থাৎ রাজযোগপতি গ্রহ। এ কারণে এই মঙ্গল এই জাতিকাকে স্বাস্থ্য তো দেবেই, সেই সাথে মঙ্গলের যে একটা দোষ আছে, অর্থাৎ লগ্নে মঙ্গল থাকলে মঙ্গলের একটা দোষ থাকে, সেই দোষটা কিন্তু থাকছে, অর্থাৎ হঠাৎ হঠাৎ রেগে যাওয়া। কিন্তু মঙ্গল যেহেতু কেতুর নক্ষত্রে, সেই ক্ষেত্রে তার ভিতরে একটু চাপা স্বভাবেও থাকবে। আবার এদিকে লগ্ন যেহেতু শুক্রের নক্ষত্রে, সেই ক্ষেত্রে সেই দোষটা অনেকটাই কেটে গেল। কিন্তু বিপরীতে শনি থাকার কারণে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় এটা একটা প্রবলেম ক্রিয়েট করলো, অর্থাৎ তার জীবনে সবসময় কোনো না কোনো বাধা বিঘ্ন থাকবে। সকল কাজেই সে একটা বাধা পাবে, কিন্তু এই বাধার মাধ্যমে সে আবার উন্নতি করবে, অর্থাৎ বিপরীত রাজযোগ তৈরি করবে। অর্থাৎ বাধা না পেলে সে উন্নতি করতে পারবে না। যেহেতু শনি স্বক্ষেত্রে, এই কারণেই কিন্তু বাধার মাধ্যমে উন্নতি। যদি এখানে শনির স্বক্ষেত্র ঘরেটা না হতো তাহলে এমন কথা আমি বলতাম না। তো যাই হোক, যেটা বলছিলাম, চতুর্থপতি হিসাবে মঙ্গল যেহেতু লগ্নে এসেছে, সেই ক্ষেত্রে মঙ্গলের দোষ যদি কিছুটা থেকেও থাকে, তবুও এই মঙ্গল যেহেতু রাজযোগকারী গ্রহ, সেহেতু সে ভালো ফল দিতে বাধ্য থাকে। এবং ওইদিকে নবমপতিও মঙ্গল, অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল, তাই জাতক জাতিকা যে বিপদেই পড়ুক না কেন, সেটা তার অবস্থাকে আরও ভালোর দিকে নিয়ে যাবে। এইটা জানলাম লগ্ন থেকে। অর্থাৎ লগ্নে মঙ্গল থাকার কারণে ভালো পরিমাণটাই বেশি। অর্থাৎ সে যদি মাথা গরম করে বা জেদ করে, তাহলে সেইটার ফলাফল আলটিমেটলি ভালো। এরপরে চলে আসবো 2 নম্বর ঘরে। 2 নম্বর ঘরে অর্থাৎ সম্পদের ঘরে যেহেতু কোনো গ্রহ নেই, সুতরাং তার জীবনে যে সম্পদ লাভের ব্যাপারটা, সেটা কিন্তু সরাসরি কোনো কিছু থাকছে না সেখানে। আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ জন্মগতভাবে অনেক কিছুই পায়, কি কি পায় এবং কি কি হারাতে হয়, কি কি অর্জন করতে হয়, সেইগুলো নিয়ে কথা হচ্ছে। সম্পদের ঘর ফাঁকা আছে, এই কারণে সম্পদের ব্যাপারটা তার এত বেশি সিগনিফিক্যান্ট না। সে বিভিন্ন মাধ্যম দিয়ে সম্পদ অর্জন করবে, কিন্তু সেইটাই যে কোনো বাধাবিঘ্ন আসা বা প্রভাব বিস্তারকারী গ্রহ সেখানে থেকে তাকে একটা নির্দেশনা দেবে, সেরকম কোনো কিছু নেই। সুতরাং এই জায়গাটা নেগেটিভ প্রভাবযুক্ত থাকলো না। এরপরে চলে আসবো প্রচেষ্টার ঘরে। প্রচেষ্টার ঘরে একটা গ্রহ আছে, প্রচেষ্টার ঘরে রাহু বসে আছে। সুতরাং রাহু যা একজন মানুষকে কী ধরনের প্রচেষ্টা করায়, সবসময় টেকনিক্যাল বুদ্ধির অ্যাপ্লাইয়ের মাধ্যমে উন্নতি করায়। অর্থাৎ জাতক জাতিকা যাদের রাহু 3 নম্বর ঘরে থাকে, তারা অনেক বেশি প্রচেষ্টা করতে পারে। তারা যখন খাটতে শুরু করে, পরিশ্রম করতে শুরু করে, অমানসিক পরিশ্রম তারা করতে পারে, প্রচুর পরিশ্রম করতে পারে। এই জাতিকার যেহেতু লগ্নে মঙ্গল এবং 3 নম্বরে রাহু, ইনি প্রচুর পরিশ্রম করতে পারবে। এবং সপ্তমে কিন্তু শনি আছে, অর্থাৎ শনির দৃষ্টিও লগ্নে পড়েছে, মানে ইনি যে পরিমাণে পরিশ্রম করতে পারবে তার তুলনাহীন, কারোর সাথে তুলনা করা যাবে না। এত পরিমাণে পরিশ্রম সে করতে পারে, যদি সে করে তাহলে সে ওই লেভেলের পরিশ্রমটা সে করতে পারে। এখন তার এই পরিশ্রম তার জীবনে কতটা উন্নতি নিয়ে আসবে, সেটা যদি একটু বিশ্লেষণ করি। রাহু রয়েছে রাহুরই নক্ষত্রে, অর্থাৎ প্রচেষ্টার ঘরে প্রচেষ্টার অধিপতি, যে প্রচেষ্টার অধিপতির রাহু, তো সেই রাহুই কিন্তু সর্বোচ্চ ফলদাতা হয়ে গেল এখানে। তার মানে এই জাতিকা যদি জীবনে পরিশ্রম করে, লেগে থাকে, তাহলে তার যে উন্নতি, সেটা কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হয়ে গেল। এবং সে প্রচেষ্টা করে তৃপ্ত হতে পারবে না কখনো। মনে হবে যে আরও প্রচেষ্টা করার দরকার ছিল, আমি যা করেছি সেটা যথেষ্ট না। যদিও তা অন্যদের পক্ষে সম্ভব না, কিন্তু তবুও তার মনে হবে যে এই প্রচেষ্টা যতটুকু আমি করেছি, এর চেয়ে আরও বেশি প্রচেষ্টা করা আমার পক্ষে সম্ভব ছিল। এই যে একটা অতৃপ্তি, এটা তার ভিতরে থাকবে। এবং সে লং টার্ম প্রিপারেশনের যে একটা প্রচেষ্টা, সেইটা সে করতে পারবে না। এটা তার একটা বিশেষ দুর্বলতা। অর্থাৎ সে শর্ট টার্মের জন্য ভালো, কিন্তু লং টার্মের জন্য না। কিভাবে বললাম এই কথা?
কারণ লগ্ন কোনটা, লগ্ন হচ্ছে সিংহ, এবং চন্দ্র কোনটা, চন্দ্র আছে মেষে। তো মেষের অধিপতি মঙ্গল আর লগ্নের অধিপতি রবি। তো রবি এবং চন্দ্র যে ঘরে আছে সেই দুই ঘরের অধিপতি হিসাব করলে আমরা দেখতে পাবো যে রবি আছে হচ্ছে মকরে, চন্দ্র আছে মেষে, এবং লগ্ন আছে রবির ঘরে। অর্থাৎ তিনটা গ্রহ যদি আমি হিসাব করি তাহলে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে রবি থার্ড পজিশনে, চন্দ্র সেকেন্ড পজিশন এবং লগ্ন ফার্স্ট পজিশন। তো লগ্নের অধিপতিকে, লগ্নের অধিপতি হচ্ছে রবি। তো এই যে রবি, সে কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ার, অর্থাৎ এর চিহ্ন হচ্ছে সিংহ। সিংহ কি করে, ইনস্ট্যান্ট পাওয়ার সৃষ্টি করে থাকে। অর্থাৎ কোনো প্রাণীকে ধরার জন্য হঠাৎ করে যে এনার্জির একটা ফোর্স, সেইটা কিন্তু হঠাৎ করে 0 থেকে 100 করে দিতে পারে। তার কারণে এই জাতিকার ভিতরেও এরকম প্রবণতা থাকবে, সে যেটাই চেষ্টা করবে, যেটাই শ্রম দেবে, সেটা ইনস্ট্যান্টলি সে পুরো ফোর্সটা সেখানে দিয়ে দেবে। সিংহ যেরকম এক টানা লেগে থাকতে পারে না, সে কিছু সময়ের জন্য তার সর্বোচ্চ শক্তি ব্যয় করে থাকে। তো এরকম এই জাতিকেও তাই করবে, সে এক টানা দীর্ঘদিন ধরে লেগে থাকা এটা সে পারবে না। তার মানে চাকরি বাকরির ক্ষেত্রে যদি দেখা যায় যে লং টার্মে লেগে থাকতে হয় এমন কোনো চাকরি সে কিন্তু পাবে না। সে এমন কোনো চাকরি করবে, যদি করে চাকরি, তাহলে যে চাকরি শর্ট টার্মে পাওয়া যায় সেই চাকরি সে করবে। লং টার্ম ধরে লেগে থাকতে এমন চাকরি কিন্তু তার পক্ষে সম্ভব না পাওয়া, কারণ তার ব্রেন ওই রকম না যে সে গবেষণামূলকভাবে লেগেই থাকবে সেখানে, এটা সে পারে না। এটা তার একটা বিশেষ দুর্বলতা। তার মানে যে চাকরিগুলো খুব শর্ট টার্মে পাওয়া যায়, অল্প সময়ে পেয়ে যাওয়া যায়, সেরকম চাকরি জন্যই সে পড়াশুনো করবে এবং সেরকম চাকরি সে অর্জন করবে যদি সে চাকরি করে। আর যদি চতুর্থ ঘরে আসি, চতুর্থ ঘরে বৃহস্পতি আছে, মানসিক ঘর যেটা, তার মানে জাতিকা মানসিকভাবে একজন সুখী এবং শান্তিপ্রিয় মানুষ, মানসিকভাবে সুখী। যদিও শারীরিকভাবে তার ভিতরে দেখা যাবে অনেক বেশি অস্থির, কিন্তু ভিতর থেকে আবার সে স্থির। এইটা বাইরে থেকে তাকে দেখে হয়তো অনেক সময় বোঝা যাবে না যে সে ভিতর থেকে স্থির হতে পারে, অর্থাৎ তার ভিতরে জ্ঞান থাকবে। মন মানে কি, চিন্তা। আমাদের চিন্তাই তো আমাদের মনের কারক। এই কারণে তার ভিতরে কিন্তু জ্ঞান আছে, কোন পরিস্থিতিতে কি করতে হবে এই জ্ঞানটা তার আছে। এই জন্য এই জাতিকা তার জীবনে জ্ঞান বুদ্ধিকে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। এবং এখানে দেখা যায় যে তার মায়ের ঘর, চতুর্থ ঘর, মা একজন ভালো মানুষ এরকমই মনে হচ্ছে আমার এখানে দেখে। এবং যেহেতু চন্দ্রের সাথে কেতুও আছে, তার মানে তার মায়ের ভিতরে একটু সব কিছু নিয়ে চিন্তা করার স্বভাব থাকবে। সব কিছু নিয়ে, যদি তার মা বেঁচে থাকে আর কি, তা মানে সব কিছু নিয়ে একটু চিন্তা করবে, একটু আশঙ্কা করা, চিন্তা করা বা সংশয় থাকা। আমরা যেরকম কেউ কোথাও গেলে তাকে নিয়ে দুশ্চিন্তা করি, তাকে নিয়ে সংশয় প্রকাশ করি, দ্বিধায় থাকি তার কী হলো, ওই টাইপের একজন মানুষ। সে হচ্ছে সবাইকে নিয়ে চিন্তা করবে, এরকম টাইপের মানুষ। অর্থাৎ যারা আর কি চিন্তাভাবনায় উন্নত হয় তারা তো সবাইকে নিয়ে চিন্তা করে, তার মন মাইন্ড এরকম হবে আর কি। পঞ্চম ঘরে শুক্রকে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিভার ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতিকা অনেক বেশি পরিশ্রমী হলেও সে তার টেকনিক্যাল বুদ্ধির কারণে অতটা পরিশ্রম সে করবে না। তার মানে বোঝা যায় যে জাতিকা যে কোনো কঠিন পরিস্থিতিকে শারীরিক পরিশ্রম করার সক্ষমতা থাকা সত্ত্বেও স্ট্র্যাটেজিক্যালি সেই ওই কাজটা সমাধান করতে চাইবে এবং সে তার বুদ্ধির প্রয়োগ করবে, অর্থাৎ সে তার শক্তিকে সহজে কাজে লাগাতে চাইবে না। আবার যদি সে তার শক্তিকে কাজে লাগায় বেশি, তাহলে সে তার বুদ্ধিকে খুব বেশি কাজে লাগাতে চাইবে না। যেহেতু এখানে শুক্র কেতুর নক্ষত্রে আছে এবং কেতু নবম ঘরে আছে, তার মানে শুক্র এখানে একটা ভালো পজিশনে আছে। এবং এই শুক্র তাকে আধ্যাত্মিক চিন্তা চেতনা দেবে। যেহেতু এই শুক্র হচ্ছে তার দশমপতি এবং শুক্রটা আছে হচ্ছে পঞ্চম ঘরে, তো পঞ্চম দশমের অধিপতি কানেকশন হয়ে গেল এবং কেতুর কারণে সেটাকে নবমের সাথেও কানেক্ট করে ফেললো। এর থেকে স্পষ্ট বোঝা যায়
যে জাতিকার মধ্যে আধ্যাত্মিক চিন্তা চেতনা থাকবে এবং সে স্পিরিচুয়াল জ্ঞানে বিশ্বাসী থাকবে। যদিও তার ভিতরে বাস্তববাদী স্বভাব বেশি, তারপরেও তার ভিতরে এই বিশ্বাসটা থাকবে। এবং তার যেহেতু এখানে শুক্র রয়েছে, সুতরাং তার যদি কখনো সন্তান হয় তাহলে সেই সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যেহেতু এখানে শুক্র বসে আছে। এরপর চলে আসবো ষষ্ঠ ঘরে, চাকরির ঘর। এটা লগ্নপতি যেহেতু রবি ষষ্ঠ ঘরেই বসেছে, তার মানে এই জাতিকার মধ্যে চাকরি বাকরি করতে হবে, নিজে সংগ্রাম সংঘর্ষ করে নিজে কিছু করতে হবে, এই মানসিকতা থাকবে তার ভিতরে। অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে হবে, সংগ্রাম সংঘর্ষ করে হোক, যে কোনোভাবেই হোক, জীবনে বড় হতে গিয়ে তাকে যথেষ্ট কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। এবং যেহেতু এই রবি ষষ্ঠের ঘরে আছে, তার মানে রোগ ব্যাধিযুক্ত একটা শরীর স্বাস্থ্য পাওয়ার প্রবণতা থাকবে। যদিও তার লগ্নে মঙ্গল, বিপরীতে শনি আছে, তার শরীর স্বাস্থ্য ভালো হওয়ারই কথা, তারপরেও নানা রকম বাধাবিঘ্ন, অ্যাক্সিডেন্ট, এরকম ঘটনাসহ নানা রকম দুর্ঘটনা, বিপদাপদ ফাঁড়া, এগুলো তার জীবনে থাকবে, যার মধ্য দিয়ে সে বেঁচে ফিরে আসবে, এটা বোঝায় এখান থেকে। এবং যেহেতু এখানে একাদশপতি এবং দ্বিতীয়পতি রয়েছে, অর্থাৎ দুটোই সম্পদ এবং আয়ের অধিপতি, বুধ ষষ্ঠ ঘরে রয়েছে, সুতরাং জাতিকার জীবনে ঋণের সাথে সংশ্লিষ্টতা অনেক বেশি থাকবে। এই জাতিকার জীবনে ঋণে জড়িয়ে যাবে এবং তার জীবনে হয়তো সে ঋণ নিয়ে কিছু করবে, অথবা তার জীবনে অধিকাংশ সময় এই ঋণ শোধ করার সাথে সংশ্লিষ্ট থেকে যাবে। তার মানে এই জাতিকে কিন্তু ঋণের সাথে সংশ্লিষ্ট একটা জীবন পার করবে এবং নানা সময় নানা রকম রোগ ব্যাধির প্রবণতা তার ভিতর থাকবে। সে যদি এক্সারসাইজ মেনটেন করতে পারে তাহলে তার সেখান থেকে একটা ইতিবাচক ফলাফল পাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। দশম ঘরে শনি আছে, তার মানে জাতিকার মধ্যে দশম ঘর না, সপ্তম ঘর, সপ্তমে শনি থাকার কারণে ব্যবসা ভাগ্য ভালো থাকলো, আবার তার যার সাথে বিবাহ হবে সেই ব্যক্তির একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, কিন্তু সেই ব্যক্তিটা থাকবে অনেক বেশি ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত থাকবে। তার মানে এই জাতিকার কিন্তু বিবাহ হওয়ার প্রবণতাও একটু দেরিতে রয়েছে, সে হয়তো দেরিতেই বিবাহ করবে, যেহেতু এখানে শনি রয়েছে। তো শনি সাধারণত সপ্তমে থাকলে মানুষের বিবাহ দেরিতে হয়। আবার বিপরীতে মঙ্গল রয়েছে, মঙ্গল আবার দৃষ্টি দিলে সেটার দোষ আবার কিছুটা কেটে যায়, কিন্তু শনি মঙ্গল থাকার কারণে, দৃষ্টিতে থাকার কারণে বিবাহ হতে গিয়ে যথেষ্ট সময় লাগবে এবং বিবাহ একটু দেরিতে হবে। কিন্তু যার সাথে বিবাহ হবে সে আবার একটু কি বলা যায়, সে আবার হচ্ছে সব কিছুতে একটু দূরদৃষ্টি সম্পন্ন হবে সব কিছুতেই। এখন আবার শনি মঙ্গলের দৃষ্টির কারণে দুইজনের মানসিকতা হবে দুই রকম, অর্থাৎ এই যে জাতিকা, তার মানসিকতা হবে হচ্ছে সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে চায় এরকম, আর তার যে হাজব্যান্ড, জীবনসঙ্গী, সে হচ্ছে সব কিছু একটু দেরিতে করতে পারলে ভালো হয় বা একটু বুঝে শুনে নিয়ে করতে পারলে ভালো হয়, এরকম একটা মানসিকতা থাকবে। তারপরে অষ্টম ঘরে কোনো গ্রহ নেই, নবমে দুটো গ্রহ দেখা যাচ্ছে, চন্দ্র আছে, কেতু আছে। এর মানে হচ্ছে এই জাতিকার মধ্যে কল্পনা প্রবণতা বেশি থাকবে, সে কল্পনা করবে, যে কোনো কিছু ভাবতে পছন্দ করবে এবং কোনো কাজ করার আগে সেই জিনিসটাকে সে আগে কল্পনার রূপ দেবে, দিয়ে সেইভাবে সে দেখে নেবে যে এই কাজটা এরকম করলে কেমন হতে পারে, এইটা দেখে নেবে। অর্থাৎ আগে থেকেই কোনো কিছুকে দেখে নেওয়া, কোনো কিছু না করেই আগে সেটা নিয়ে একটু কল্পনা করে নেওয়া, তাতে জিনিসটা কেমন হতে পারে, এরকম আর কি, দূরদৃষ্টি। তো চন্দ্রকেতু একত্রে থাকার কারণে জাতিকার মধ্যে শুধু এইটাই না, এর সাথে সাথে তার ভিতরে নতুন নতুন আইডিয়া খেলা করবে এবং সে যদি তার কল্পনাকে রূপ দিতে চায় তাহলে অনেক ক্ষেত্রেই সে তার কল্পনাকে রূপ দিতে পারবে না, কারণ তার ভিতরে নানা রকম উদ্ভট চিন্তা এবং ভাবনা চিন্তায়ও একেবারে নানা রকম অদ্ভুত বিষয় ধরা দেবে, যা সাধারণত সাধারণ ব্যক্তির পক্ষে তার এই চিন্তাকে বোঝা সম্ভব না। অর্থাৎ এই জাতিকার মধ্যে অ্যাবনর্মাল চিন্তা, ইলিউশন, এগুলো কাজ করবে। সেটা থেকে যদি জাতিকা নিজেকে মুক্ত রাখতে পারে তাহলে সে হয়তো কোনোভাবে সেটাকে চিত্রে রূপ দিতে পারে অন্যদের বোঝানোর জন্য, তবে এই দিক থেকে সে আবার একটু ইউনিক হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও?
অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।